কখন আসলে? এই তো একটু আগে। তোর সাথে আমার কথা আছে, এদিকে আয়। অজানা শঙ্কায় মোনার বুকের ভিতর ধক করে ওঠে। কি বলবে লিলি বেগম? মনে মনে আতঙ্ক প্রবণ হয়ে গেল মোনা। লিলি বেগমের কাছে গিয়ে বসলো। কি বলবে খালা? তোর সাথে প্রিয়মের কোনো সম্পর্ক আছে? লিলি বেগমের কথায় মোনা যেন বজ্রা হত হলো। বিধ্বস্ত মুখে তাকালো। যথাসম্ভব স্বাভাবিক আচরণ করার চেষ্টা করলো। কিছু না বোঝার ভান করে বলল, খালা কি বলছো এসব? ছি ছি, উনি আমার বড় ভাইয়ের মতো। খালা তোমার কেন এমন মনে হলো বলো তো? কথাগুলো খুব আহত গলায় বলল মোনা। লিলি বেগম গম্ভীর মুখে বলল, বিভার সন্দেহ হয়েছে। মোনা, তুই জানিস না বিভার সাথে প্রিয়মের বিয়ে ঠিক? সব জেনে শুনেও? খালা প্লিজ, তুমি না জেনে কোনো কথা বলবে না। প্রিয়ম ভাইয়ের সাথে মাসে আমার একবারও দেখা হয় না। তাহলে ওর রুমে রাতে কি করছিলি? মোনার হৃৎপিণ্ড শীতল হয়ে গেল যেন। মুখের অভিব্যক্তি স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, তুমি তো জানো নিশান ঘুমের ভিতর হাঁটাহাঁটি করে। আমি নিশানকে শুইয়ে দিতে গিয়েছিলাম। প্রিয়ম ভাই ওনার আর বিবাহপুর লাভ স্টোরিগুলো শোনালো আমায়। তোমার ছেলে বিবাহপুর সামনে উল্টাপাল্টা বলল। খালা তোমাদের আর এখানে আসার দরকার নেই। আমি পৃথিবীতে একা বাঁচতে পারবো। কোনো না কোনো উপায়ে আল্লাহ বাঁচিয়ে রাখবে। তুমি বিবাহপুর কথা বিশ্বাস করলে আর আমার কথা বিশ্বাস হচ্ছে না। বিবাহপুও তোমার বোনের মেয়ে, আমিও তো তোমার বোনের মেয়ে। দু চোখে কেন দেখছো? লিলি বেগমের সাথে কথা বলতে বলতে কলিং বেল বাজা শুরু করে। মোনার দরজা খুলে বিস্মিত হয়ে তাকিয়ে থাকে। জ্যাকের এক কর্মচারীর সাথে প্রিন্সেস এসেছে। মোনা সব চিন্তা ভাবনা ভুলে প্রিন্সেসকে জড়িয়ে ধরে। আহ্লাদপূর্ণ গলায় বলল, মাদার, রিয়েলি আই এম সারপ্রাইজড। প্রিন্সেসও মাদার মাদার ডেকে মোনার গালে চুমু খাচ্ছে। মোনা উৎফুল্ল হয়ে বলল, প্রিন্সেসটা কি বড় হয়ে গেছে? জ্যাকের কর্মচারী মোনার হাতে 3টে ডায়েরি দিল। এর ভিতর একটা ডায়েরি মোনা দেখেছিল। মোনা প্রচণ্ডভাবে চমকে গিয়ে বলল, এগুলো কেন? জ্যাক আসেনি? জ্যাক ব্যস্ত। জ্যাক এগুলো জ্যাকের ভাষায় লিখে দিতে বলেছে। জ্যাক আপনার ফোনে মেসেজ করেছে, দেখুন। প্রিন্সেস আশাতে মোনা লিলি বেগমের প্রতি অমনোযোগী হয়ে পড়ে। লিলি বেগম সেদিকে সরু চোখে তাকিয়ে আছে। লিলি বেগমের কথাগুলো শোনার পর কোনো এক অজ্ঞাত কারণে লিলি বেগমকেও মোনার খানিক বিরক্ত লাগছে। মোনা দরজার সামনে দাঁড়িয়ে জ্যাকের কর্মচারীর সাথে হাসি মুখে কথা বলছে। ডায়েরিগুলো হাতে নিল। প্রিন্সেস ডায়েরির পৃষ্ঠা ধরে টানছে। মোনা চোখ লাল করে তাকিয়ে শাসালো প্রিন্সেসকে। মোনার চোখে ভাষা প্রিন্সেস বুঝেছে হয়তো। ডায়েরির পৃষ্ঠা হাত থেকে ছেড়ে দিয়েছে। মোনা স্মিত হেসে জ্যাকের কর্মচারীর দিকে তাকিয়ে বলল, ভিতরে আসুন। না, অন্য দিন। জ্যাকের কর্মচারী চলে যাওয়ার পর মোনা দরজা বন্ধ করলো। তারপর দ্রুত ছুটে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে থেকে মোবাইলটা হাতে নিল। জ্যাক মেসেজ করেছে। আর একটা মেসেজ ছিল, এই ডায়েরি 3টা ইংরেজিতে লিখে দেবেন। যদি প্রবলেম হয় তাহলে থাক। আমার দীর্ঘদিনের অধীরতা এই ডায়েরির কথাগুলো বোঝার। আপনি একমাত্র মাধ্যম যে আমায় বোঝাতে পারবেন। মোনা মোবাইলটা হাত থেকে রেখে প্রিন্সেসকে খাটে বসালো। লিলি বেগম সোফা থেকে উঠে এসে প্রিন্সেসের কাছে বসলো। ডায়েরি 3টার ব্যাপারে মোনা কৌতূহলী কেন জানি, তবুও একটা ব্যাপার মোনা ভাবছে। কারো খুব যত্নে লেখা ব্যক্তিগত কথাগুলো পড়াটা ভীষণ অন্যায়। মোনা বুকশেল্ফে ডায়েরিগুলো রেখে এসে প্রিন্সেসের কাছে বসলো। এই মেয়ে যদি কাঁদে রাতে? মোনা তাকায় লিলি বেগমের দিকে। লিলি বেগমের সামনে মোনার হঠাৎ অস্বস্তি লাগছে। না, কাঁদবে না। ও আমার সাথে থাকতে পছন্দ করে খুব। মোনা থামে। প্রিয়মের ব্যাপারটা যদি এড়িয়ে যায় এটা তাহলে লিলি বেগমের সন্দেহ হতে পারে। মোনা নিজ থেকেই প্রসঙ্গটা তুলল। খালা কি যেন বলছিলে? খালা
আমি না আশ্চর্য না হয়ে পারি না। তুমি বিবাহপুর কথা বিশ্বাস করে আমায় জেরা করতে এসেছো। তোমার ছেলের প্রতি যদি আমার প্রেম এত উছলে পড়তো তাহলে তোমার বাসা ছেড়ে আসতাম না। লিলি বেগম একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলল। মুখটা গম্ভীর ফ্যাকাশে, কপালে চিন্তার রেখা স্পষ্ট, মুখে বিষণ্ণতা। তোর খালু অনেক আগে থেকেই চাইতো বিভাকে ছেলের বউ করবে। তার চাওয়া পূরণ না হলে সব দোষ পড়বে আমার ঘাড়ে। বিভার কথা আমি বিশ্বাস করিনি, তবুও জিজ্ঞাসা করেছি। লিলি বেগমের চেহারার তীব্র এক ক্ষোভ বেদনায় ছলছল করা গলায় বলল, কাল রাতে প্রিয়মের বিষয় নিয়ে কথা ওঠে। তর্কের এক পর্যায়ে বলে আমায় ডিভোর্স দিয়ে দেবে। ছেলে দুইটা হয়েছে তার মতো, আমার দোষ কিসের? বিশ্বাস কর মোনা, প্রিয়মের সাথে যে মেয়ের বিয়ে হবে সে কখনোই শান্তিতে থাকতে পারবে না। আর বিভার মতো মিনিস্কার্ট পরা, হাতে পায়ে উল্কি, গলায় পিঠে ট্যাটু করা মেয়ে আমি পছন্দ করি কখনোই না। আমি আমার ছেলেকে এই পছন্দ করি না। ছেলের বউয়ের কাছে থেকে আর কি প্রত্যাশা করব? কিন্তু বিভার সাথে প্রিয়মের বিয়ে হলে ওরা দুইজন ভালো থাকবে, খারাপের সাথে খারাপটাই টিকে থাকতে পারে। লিলি বেগমের কথা শুনে মোনার চোখ ক্রমশ ঝাপসা হয়ে আসছে। যে বয়সে দুইজন দুইজনের ওষুধের কৌটা আগলে রাখবে সে বয়সে ডিভোর্সের কথা। লিলি বেগমের চোখে কষ্টের মহা তরঙ্গ। একজন মা কতটা অসহ্য হয়ে গেলে নিজের ছেলেকে খারাপ বলে, কতটা অসহায় হলে এই বয়সে ডিভোর্সের ভয় করে। মোনার অপরাধ বোধ কাজ করছে। মোনা তো এতদিন বুঝতে পারেনি লিলি বেগমের কষ্টগুলোর গভীরতা। মোনা তো সম্পর্কের আগে জানতো না এত কিছু। খালা প্রিয়ম ভাই তো ভালো হয়ে গেছে। লিলি বেগম মোনার দিকে তাকিয়ে যন্ত্রণাপূর্ণ একটা হাসি দিল। পৃথিবীর সমস্ত ক্লেশ যেন মানুষটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। এই দুর্দশা কিসের জন্য জানিস? তোর মায়ের জন্য। এগুলো কেমন কথা বলছো খালা? আমার মা কি করেছে তোমায়? লিলি বেগম যেন পুরনো স্মৃতি বন্দনা করছে। উদাস হয়ে গেল হঠাৎ। ভার্সিটি লাইফে এক ছেলের সাথে প্রেম করতাম, কি যে ভালোবাসতো আমায়। বিশ্বাস কর মোনা, ওর সাথে বিয়ে হলে আমি সুখী হতাম, কিন্তু তোর মায়ের জন্য পারিনি। তোর মা তোর বাপের সাথে পালিয়ে গেল। এতে আমার বাপের মান সম্মান ভাটা পড়ল। মান সম্মানের জোয়ারে বইতে আমায় জোর করে একটা অমানুষের সাথে বিয়ে দিয়ে দিল। তোর মা পালিয়ে যাওয়ার পর আমার বাপ এত ভয়ঙ্কর রূপী হয় যে আমি না বলা তো দূরের কথা, চোখের দিকে তাকিয়েও কথা বলতে পারিনি। আমায় যার সাথে সম্পর্কে ছিল সে হাবিবের থেকে সব দিক থেকে ভালো ছিল, কিন্তু সেই মুহূর্তে এই কথা মুখে উচ্চারণ করলেই আমায় খুন করে ফেলতো। সব জিদ আমার উপর দেখিয়েছিল। তোর মা পালিয়ে যাওয়াতে পরিবারের সবার সম্মান গেছে, অথচ আমার গেছে সব। তবুও আমি লুকিয়ে লুকিয়ে তোর মায়ের সাথে যোগাযোগ করতাম। যা হয়েছে সেটাকে নিয়তি বলে মেনে নিয়েছিলাম। আর এখন যদি তোর কারণে বিভার প্রিয়মের বিয়ে ভাঙে, তাহলে এই বয়সে আমি ডিভোর্সি হব। মোনার হৃদস্পন্দন স্প্রিংয়ের বলের মতো লাফাচ্ছে। নিজের কাছে নিজে প্রশ্নবিদ্ধ হয়ে গেল। সম্পর্কটা শেষ করে দেওয়া উচিত। এই ছোট একটা বাক্য ডাঙায় তুলে রাখা মাছের ন্যায় মোনার মস্তিষ্কে ছটফট করছে অস্থিরভাবে। মর্মদেশে ভারী এক যন্ত্রণা সচরণ করছে। মোনার কি করা উচিত সেটা স্বচ্ছ কাচের ন্যায় স্পষ্ট। মোনার পাঁচর ভেঙে কান্না আসছে। মোনা কঠোর চেষ্টা করে চোখের পানি রুদ্ধ করে রেখেছে। অনেকক্ষণ নিঃশব্দে কাটার পর বলল, খালা প্রিয়ম ভাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। বিশ্বাস করো আমায়, উনি আমার বড় ভাইয়ের মতো। এর ভিতর প্রিন্সেস কেঁদে ওঠে। প্রিন্সেসের কান্নার বাহানায় মোনা লিলি বেগমের কাছ থেকে সরে যায়। প্রিন্সেসের কান্না থামানোর নিছক অভিনয় করে বারান্দায় পায়তারা করছে। চোখ জলে ছাপিয়ে উঠছে বারবার। লিলি বেগমের সামনে যেতে পারছে না। লিলি বেগমের বেদনাপূর্ণ চেহারার দিকে তাকালে মোনার মনে অপরাধ বোধ নাড়া দিয়ে ওঠে। মোনার জীবনের সব সম্পর্কগুলো জটিল সমীকরণের মতো। সব সম্পর্কের ভাগশেষ শূন্য। প্রিন্সেসের কান্না থেমে যায় অনেক আগে, কিন্তু মোনার সেদিকে মনোযোগ নেই। কান্না থামানোর জন্যে পায়তারা এখনো চলল। রুম থেকে লিলি বেগম গলা উঁচিয়ে ডাকে, মোনা, এদিকে আয়, বাসায় যাব।
মোনা আসে। ধরনের সমস্ত আড়ষ্ঠতা মোনাকে আচ্ছন্ন করে রেখেছে। লিলি বেগমের সামনে দাঁড়াতে সংকোচ হয়। লিলি বেগম মোনার দিকে কয়েক পা এগিয়ে এসে মোনার হাত ধরে বলল, মোনা, তুই রাগ করিস না। আমি বিভার থেকে তোকে বেশি ভালোবাসি। আমি নিপার থেকে লিপিকে বেশি ভালোবাসতাম। আমি বিশ্বাস করেছি তোকে। মোনা নিষ্প্রভ দৃষ্টিতে তাকায়। মোনা নিজের দোষও খুঁজে পাচ্ছে না খুব। প্রিয়মের সাথে সম্পর্কের আগে তো জানতো না এসব, সেখানে মোনার দোষ কিসের? মোনা বিমর্ষপূর্ণ গলায় বলল, যাও খালা, ওনাদের নিয়ে এসো আবার। আমাদের বাসায় চল মোনা। কষ্ট পেও না খালা, একটা সত্যি কথা বলি, খালুকে আমার পছন্দ না, তাই আমি যাই না। আমাকে সেদনি কখনো। লিলি বেগমও কথা বলল না। দ্বিতীয়বার সাধল না মোনাকে। লিলি বেগম সিঁড়ি বেয়ে নামছে, তাকিয়ে আছে সেদিকে, চোখ দুটি জলে টলমল। জ্যাকের কাছে একবার ফোন দেওয়া উচিত, কিন্তু এখন কথা বলার মেজাজ নেই। জ্যাক কিছুটা গুটিয়ে নিয়েছে নিজেকে। মোনার সামনে আসতে হয়তো অস্বচ্ছন্দ বোধ করে। মোনাও জ্যাকের সামনে অস্বস্তিতে পড়ে। জ্যাক যাতে অপরাধ বোধ কিংবা অস্বচ্ছন্দ বোধ না করে সেজন্য মোনা খুব স্বাভাবিক আচরণ করার চেষ্টা করে। জ্যাকের কথা মনে পড়তেই মোনার মাথায় আর এক পীড়া চাপ সৃষ্টি করে। জ্যাকের মেসেজের উত্তর দেওয়া হয়নি। মোনা জ্যাকের নম্বরে ডায়াল করে। ওপাশ থেকে ফোন তোলে না। নিশান প্রিন্সেসের সাথে দুষ্টুমিতে মেতে ওঠে। মোনা আনমোনা হয়ে বসে রইল। নিশানের সাথে পুতুল নিয়ে টানাটানি বাঁধে প্রিন্সেসের। প্রিন্সেস হাত পা দরপাচ্ছে, গলা ফাটিয়ে চিৎকার করে বলল। মোনা তাকাই ওদের দিকে। নিশানের হাতে পুতুল। মোনা নিশানের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বিরক্ত গলায় বলল, এই নিশান, তুমি কি প্রিন্সেসের মতো বাচ্চা? বাসায় তো সারাক্ষণ পড়ে থাকে এটা ওটা, তখন ধরতে পারো না? এই বলে নিশানের হাত থেকে পুতুলটা ছো মেরে নিয়ে প্রিন্সেসকে দেয়। প্রিন্সেস বসা থেকে উঠে এগিয়ে আসে মোনার দিকে। মোনা গলা ধরে বলে। মোনা বিস্ময়ে হাঁ করে থাকে। ঠোঁটের কোণে হাসি ফুটে আপন ইচ্ছেতে। মোনা চমকানো গলায় বলেন, ডু ইউ লাভ মি? প্রিন্সেস আধো আধো সুললিত কণ্ঠে বলল। বাচ্চাদের মুখে ফোটা প্রথম বলা কথাগুলোতে বিস্মিত হয় সবাই। আত্মীয় স্বজনের বিস্ময়ের সীমা থাকে না, অথচ এটা স্বাভাবিক নিয়ম। নির্দিষ্ট একটা বয়সে সব বাচ্চারাই কথা বলে। মোনা উল্লাসিত হয়ে বলে, গিভ মি এ কিস প্রিন্সেস। প্রিন্সেস ওর গোলাপি আভাযুক্ত ঠোঁট ছুঁয়ে দেয় মোনার গালে। ক্ষণকালের জন্যে মোনার সব দুঃখ দুর্দশা উপশম হয়ে যায়। এর ভিতর জ্যাক ফোন দেয়। মোনা ফোন রিসিভ করে নিশানের দিকে তাকিয়ে প্রিন্সেসকে দেখতে বলে। মোনা ফোন নিয়ে বারান্দায় যায়। প্রিন্সেস আর নিশানের চেঁচামেচিতে কথা বলার জো নেই। ওপাশ থেকে জ্যাক বারবার বলছে, মোনালিসা, কথা বলছেন না কেন? জ্যাক? ব্যস্ত আপনি? না না, ব্যস্ত না। প্রিন্সেস আর নিশান চেঁচিয়ে পুরো বাসা মাথায় তুলেছে, বারান্দায় আসলাম। প্রিন্সেস আজকাল এত দুষ্ট হয়েছে। প্রিন্সেসের আম্মু ছিল চুপচাপ স্বভাবের, আর আমিও সেরকম। প্রিন্সেস হয়েছে একদম আমাদের বিপরীত। আচ্ছা, ডায়েরি তো ব্যক্তিগত জিনিস, আমি তো সব পড়ে ফেলবো। জ্যাকও হাসলো। রোমান্টিক মুহূর্তগুলো স্কিপ করেন। জ্যাক একটু থেমে কিছুটা জড়িয়ে নিয়ে বলে, মোনালিসা, আপনার সমস্যা কিংবা সময় না হলে দরকার নেই। কি বলছেন এসব? আপনি আমার কত উপকার করেছেন, আপনার কিছুটা কাজে আসতে পারলেও আমি স্যাটিসফাইড। উপকারের প্রতিদান হিসেবে কাজটা করছেন? আপনি কিন্তু উল্টা বুঝছেন। আপনার অত বেশি উপকারের প্রতিদান দেওয়া সম্ভব না। জ্যাক এই কথার উত্তর না দিয়ে বলল। প্রিন্সেস আপনায় বিরক্ত করছে? মোনা কপট রাগ দেখিয়ে বলল, জ্যাক, আমি কিন্তু রেগে যাব। ইউ নো মাচ আই লাভ প্রিন্সেস। কথা বলতে বলতে মোনার চোখ যায় রুমের দিকে। প্রিন্সেস নিশানের চুলগুলো দুহাতের মুঠোয় খামচে রেখেছে। প্রিন্সেসের চেহারায় প্রকট রাগ। মোনা জ্যাককে বলল, জ্যাক, রাখছি। ফোন রেখে মোনা দ্রুত রুমে ছুটে আসে। প্রিন্সেসের হাতের মুঠো থেকে নিশানের চুল ছাড়িয়ে বলল,
প্রিন্সেস, করছোটা কি তুমি? এত ফাজিল হয়েছো কেন? মোনা নিশানের দিকে তাকায়। নিশানের মুখের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছে প্রিন্সেসকে ইচ্ছে করে রাগাচ্ছে ও। মোনা নিশানকে শাসিয়ে বলল, সমস্যা কি? রাগাচ্ছ কেন ওকে? নিশান, বই নিয়ে আসো, বসো। আমি প্রিন্সেসকে নিয়ে ওই রুমে যাচ্ছি। মোনা প্রিন্সেসকে নিয়ে পাশের রুমে গিয়ে বসে থাকে। প্রিন্সেস পোষা বিড়ালের মতো মোনার শরীর ঘেঁষছে। জ্যাকের ডায়েরিগুলোর প্রতি মোনার কৌতূহল থাকলেও এই মুহূর্তে অনাদৃত মনে হচ্ছে। ইচ্ছে করছে না খুলে দেখতে। লিলি বেগমের বলা কথাগুলো মোনার কানে প্রতিধ্বনিত হচ্ছে। চৈত্র মাসের রোদের মতো প্রখর এক মর্মবেদনা মোনার মনে বয়ে বেড়াচ্ছে, মোনার মনে বয়ে যাচ্ছে। প্রিয়মকে আজকেই বলে দিবে এই সম্পর্ক সম্ভব নয়, রাখতে পারবে না এই সম্পর্ক। লিলি বেগমের জন্যে হলেও সম্পর্কটা ছিন্ন করতে হবে। হাবিব সাহেবের থাবা থেকে লিলি বেগমকে রক্ষা করার জন্যে হলেও এই সম্পর্ক ছিন্ন করতে হবে। এই কথাগুলো অবাধে চিন্তা করা যায়, কিন্তু সম্পর্কের বেড়াচাল থেকে বের হয়ে আসা কঠিনতর কাজ। এই কঠিন কাজটা করার জন্যেই মোনা প্রস্তুতি নিচ্ছে। মোনার চোখ দুটি বর্ষণ মুখর হয়ে পড়ছে। নিজের মনকে শক্ত করতে হবে। এই আবেগ মায়া উপেক্ষা করতে হবে। জীবনে আর কখনো ভালোবাসার প্রত্যাশা করা যাবে না। ভালোবাসা মোনার জন্যে মৃগ তৃষ্ণা বই কিছুই না। মোনার চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে, সব ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিতে ইচ্ছে হচ্ছে। প্রিন্সেস মোনার কোলের ভিতর উঠে দাঁড়ায়। মোনার চোখ থেকে পড়া পানির ফোঁটাগুলো আঙ্গুলে মাখে। চোখ বেয়ে পড়া পানির ফোঁটাগুলো দেখে যেন উৎফুল্ল হয়ে ওঠে। রাত অনেক হয়েছে, নিশান ঘুমিয়ে গেছে। মোনা খাটের সাথে বালিশ ঠেস দিয়ে বসে আছে হেলান দিয়ে। প্রিন্সেসও বসে আছে। প্রিন্সেসের রাত জাগার স্বভাব। জ্যাক 12টা 1টা পর্যন্ত ল্যাপটপ চালাবে, আর প্রিন্সেস জ্যাকের পিঠে উঠে বসে থাকবে, নয়তো গভীর মনোযোগে ল্যাপটপের দিকে তাকিয়ে থাকবে। মোনা প্রিয়মকে রাতে আসতে নিষেধ করেছে। প্রিয়ম কি আসবে? কথা বলা প্রয়োজন প্রিয়মের সাথে। সম্পর্কটা শেষ করে দেওয়া প্রয়োজন। আবেগের স্রোতে গা ভাসিয়ে দিলে হবে না। কলিং বেলের শব্দে মোনার ভাবনার সুতো ছেড়ে উঠে গিয়ে দরজা খোলে। প্রিয়মের দিকে তাকায় শঙ্কা ভরা চোখে। ভালোবেসেছিল এই মানুষটাকে, হৃদয়ের শুদ্ধতম আবেগ অনুভূতি দিয়ে চেয়েছে, ভালো থাকতে চেয়েছে। মোনার গলা একদম নিস্তেজ। আপনার না আসতে বারণ করেছি রাতে? প্রিয়ম হাতের কবজি থেকে ঘড়িটা খুলে খাটে বসে, চেহারায় ক্লান্তি। মোনার দিকে তাকিয়ে বলল, তোমার সব কথা শুনতে হবে আমার? তোমায় অমন দেখাচ্ছে কেন? কেঁদেছো কেন মোনা? এসব বলতে বলতে প্রিয়মের চোখ যায় প্রিন্সেসের দিকে। মোনা ভেবে নিয়েছে প্রিন্সেসকে দেখে প্রিয়ম হয়তো ক্ষুব্ধ হবে। হোক। প্রিয়ম ভীষণভাবে চমকিত হয়ে গেল। জ্যাকির মেয়ে না প্রিন্সেস? এইটুকু বলে প্রিয়ম প্রিন্সেসকে কাছে টেনে এনে কোলে নিল। প্রিন্সেসের গালে চুমু খেয়ে বলল, এত কিউট হওয়া লাগে? মোনা যথারীতি অবাক হয়ে তাকিয়ে আছে প্রিয়মের আচরণ দেখে, চোখ জুড়ে বিস্ময়। মোনার দিকে তাকিয়ে প্রিয়ম জিজ্ঞেস করে, জ্যাক এসেছিল? না, জ্যাকের এক কর্মচারী এসে দিয়ে গেল প্রিন্সেসকে। তুমি যদি আমার এত জঘন্য অতীত জেনেও আমাকে ভালোবাসতে পারো, আমি কেন তোমার একজন শুভাকাঙ্ক্ষীকে সহ্য করতে পারবো না? আমার কোনো প্রবলেম নেই জ্যাককে নিয়ে। আই বিলিভ ইউ অ্যান্ড রেসপেক্ট ইউর ফ্রেন্ডশিপ। মোনা ক্রমশ অবাক হয়ে চলেছে। প্রিয়ম প্রিন্সেসকে কোলে নিয়ে মোনার দিকে কয়েক পা এগিয়ে দিয়ে নিচু গলায় বলল, মোনা পাখি, রেগে আছো এখনো? মোনা ক্লান্ত মুখ হয়ে আছে, চেহারায় নিস্তেজ ভাব। যে কেউ দেখলেই বুঝবে এই মানুষটার ভিতরে প্রচণ্ড অশান্তি বিরাজ করছে। তীব্র যন্ত্রণায় মোনা চোখ বুজে বলল, খালা এসেছিল, আপনার সাথে আমার কথা আছে। প্রিয়ম ভ্রুকুচকে তাকিয়ে বলল, তোমার খালা আবার তোমার মাথায় কি বিষ ঢুকিয়ে দিয়ে গেছে? এই সম্পর্কটা আমি আর রাখতে চাচ্ছি না। আমি চাই না এই বয়সে আমার জন্য আমার খালার ডিভোর্সই হোক। মোনার কাছ থেকে সবটা শুনে প্রিয়ম একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলে সোফায় বসল। মোনা আবার বলল, খালাকে এসব বলেন না, তাহলে সব বুঝে যাবে, কিছু বোঝার বাকি থাকবে না। প্রিয়ম মোনার হাত ধরে নিজের পাশে বসায়। মোনার অশ্রুসিক্ত চোখগুলোর দিকে তাকিয়ে বলে,
আমি সব ম্যানেজ করে নিব মোনা। আপনার কিছু ম্যানেজ করতে হবে না, আপনি আপনার বাসায় যান। এই সম্পর্ক রাখা সম্ভব নয় আমার পক্ষে। বিভা আপুকে বিয়ে করুন। প্রিয়মের কোনো কথা শুনতে চাচ্ছে না মোনা। প্রিয়ম রেগে গেল। রাগে প্রিয়মের চোখগুলো ধিক ধিক করছে। এত বেশি কেন বুঝো মোনা? বলেছি তো ম্যানেজ করব আমি সব। কারো রাগ জিদের জন্য আমি বলি হব? মোনা অধৈর্য গলায় বলে, এত সব সমস্যার সমাধান সম্ভব নয়। সবচেয়ে সহজ উপায় সম্পর্কের ইতি টানা। এত সব চিন্তা আমি নিতে পারছি না, আমি পাগল হয়ে যাচ্ছি। বিষয়গুলো ভাবতে হবে। সম্পর্ক শেষ করে দেয়া সব সমস্যার সমাধান না। আমি ভেবে একটা উপায় বের করব। সকাল পর্যন্ত সময় দাও, অন্তত তোমার মতো ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেব না। মোনা চুপ করে থাকে। কথা বলতে ইচ্ছে হচ্ছে না। প্রিয়ম আবার বলে, মোনা, আমি ডিনার করিনি এখনো। মোনা আস্তে করে বলে, আমি রান্না করিনি। আচ্ছা, বাইরে থেকে খেয়ে আসি চলো। সকালে একটা উপায় বের করে ফেলবো মোনা, আর চিন্তা করো না। মোনা বিষণ্ণ গলায় বলে, আমি খাবো না, আপনি খেয়ে বাসায় চলে যান। প্রিয়মের কোলে প্রিন্সেস। প্রিয়ম সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। মোনার হাত ধরে হ্যাচকা টান দিয়ে দরজার কাছে নিয়ে যায়। মোনা অস্থির গলায় বলে, আরে নিশান ভয় পাবে, আমি যাব না বলছি তো। মোনার সমস্ত কথা উপেক্ষা করে প্রিয়ম দরজা বাইরে থেকে লক করে মোনাকে হাত ধরে টেনে নিয়ে চলে। রাতে বাইরে থেকে খাওয়া শেষে বাসায় ফিরছে প্রিয়ম আর মোনা। প্রিয়মের কোলে ঘুমন্ত প্রিন্সেস। মোনার মাথায় বিচিত্র রকমের চিন্তা, ভালো লাগছে না কিছু। বারবার লিলি বেগমের বলা কথা হৃদয়ে রক্তক্ষরণ করছে। প্রিয়ম এক হাত দিয়ে প্রিন্সেসকে আগলে রেখেছে, অন্য হাতে দিয়ে মোনার হাত ধরেছে শক্ত করে। প্রিয়ম মিহি গলায় বলল, মোনা পাখি, আমাদেরও প্রিন্সেসের মতো কিউট টুইন বেবি হবে, চোখগুলো নীল রঙা হবে। হঠাৎ করেই মোনার শরীর জুড়ে হিমশীতল শিহরণ বয়ে গেল। প্রিয়মের গলার স্বর যেন মাদকপূর্ণ। প্রিয়মের বলা কথাগুলো শত সহস্র আবেগ মিশ্রিত। মাদকাসক্ত হয়ে যায় মোনা। এই সুমধুর অনুভূতিগুলোও একটু পরে বিষাক্ত হয়ে যায় লিলি বেগমের বলা কথাগুলো মনে পড়ায়। মোনা বিষাদময় গলায় বলল, প্রিয়ম, আমি এই ভালোবাসার জন্য খালাকে কষ্ট দিতে পারবো না। প্লিজ সম্পর্কটার ইতি টানি আমরা। আপনি আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন। প্রিয়ম ক্ষুব্ধ হয়ে মোনার দিকে তাকায়। আবছা অন্ধকারেও প্রিয়মের চোখের রাগ স্পষ্টভাবে প্রকটিত হচ্ছে। বিরক্ত গলায় বলে, চুপচাপ হাঁটো, মুখ থেকে যেন আর একটা কথাও বের না হয়। প্রিয়মের বলা কথার প্রতিবাদ করার জোর খুঁজে পেল না মোনা। দমে গেল কিছুটা। মোনার হৃদয়ে প্রেম নামক যে সত্তা আছে, সে সব কিছু উপেক্ষা করে পাশাপাশি হাঁটছে। বলছে সব সমস্যার একদিন সমাধান হয়ে যাবে, কিন্তু ভালোবাসা হারালে সেই অপূর্ণতা সারা জীবন কুড়ে কুড়ে খাবে। মোনা প্রিয়মের হাতটা আলতো করে ধরে হাঁটতে লাগলো। ভরসা পাচ্ছে প্রিয়মের কথায়। ভালোবাসার মায়াজাল থেকে বের হয়ে আসা এত সহজ না, মোনা সেটা উপলব্ধি করছে। বাসায় ফিরে প্রিন্সেসকে খাটে শুইয়ে দিয়ে প্রিয়ম আচমকা পেছন থেকে জড়িয়ে ধরল মোনাকে। এতক্ষণ উদাস মনে উদ্বিগ্ন হয়ে থাকার কারণে হঠাৎ প্রিয়মের স্পর্শে হকচকিয়ে উঠল। প্রিয়মের মুখ মোনার কাঁধের উপর। এই স্পর্শে কেমন মাতাল মাতাল হয়ে যায় মোনা। তখন মোনা আর কিছু ভাবতে পারে না, ভাবনা শক্তি অঝর হয়ে যায়। প্রিয়ম মোনার কাঁধের উপর নিজের ওষ্ঠদ্বয় ছুঁয়ে চড়ানো গলায় বলে, গুড নাইট মোনা পাখি, ঘুমিয়ে যাও। প্রিয়ম পাশের রুমে চলে গেল। মোনা ঠাই দাঁড়িয়ে আছে, নিঃশ্বাস ঘনতর হচ্ছে। হৃৎপিণ্ড এমনভাবে লাফাচ্ছে যেন বিকল হয়ে যাবে। চোখ আপনা আপনি বুজে আছে। এই স্পর্শ অনুভূতির রেশ কাটাতে সময় লেগেছে বেশ। প্রিয়মকে যত ভুলতে চাই তত বেশি প্রিয়মের মোহিনী শক্তি যেন মোনায় আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখে। নিজের স্বচ্ছ উচিত চিন্তাভাবনাগুলো হেরে যায় এভাবে। প্রেম মানুষকে নির্বোধ বানিয়ে ফেলে, মানুষ উন্মাদ হয়ে যায়। সব বাধা বিপত্তিগুলো পদাঘাতে ভেঙে ফেলতে চায়। সকালে জ্যাকের কর্মচারী নিতে আসে প্রিন্সেসকে। প্রিন্সেস দুই হাতে মোনার গলা ধরে মোনার বুকের মাঝে মিশে আছে। জ্যাকের কর্মচারী
কপালের সাথে যাবে না কিছুতেই। মোনার কপালে গালে চুমু খেয়ে লালা দিয়ে ভিজিয়ে দিচ্ছে, বারবার চোপছে। মোনা প্রিন্সেসের গালে চুমু খেয়ে ভীষণ আদুরে গলায় বলল, মাদার আবার নিয়ে আসবো তোমায়। এখন যাও, তুমি যদি না যাও জ্যাক বকবে কিন্তু। প্রিন্সেস ওর কোমল নরম দুইটা হাত দিয়ে টাটা দিচ্ছে মোনাকে। মোনা তাকিয়ে আছে সেদিকে। যতক্ষণ দৃষ্টিসীমার ভেতরে ছিল ততক্ষণ তাকিয়ে ছিল মোনা। দরজা বন্ধ করে পেছনে ফিরতেই দেখে প্রিয়ম দাঁড়িয়ে আছে। প্রিন্সেস তোমায় মাদার ডাকে কেন? কে শিখিয়েছে এই ডাক? মোনা নিজেও জানে না কে শিখিয়েছে এই ডাক। জ্যাক ছাড়া আর কে শেখাবে? খুব গোপনে মোনা একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলে বলল, আমি শিখিয়েছি। আর শোনেন, কাল থেকে রাতে এখানে আসবেন না। এক বাসায় থাকা ব্যাপারটা কেমন না? প্রিয়ম হাসল। প্রিয়মের অহেতুক হাসিতে মোনা বিরক্ত হলো বেশ। মোনা ভ্রুকুচকে তাকিয়ে বলল, প্রিয়ম হাসি থামিয়ে বলল, আচ্ছা, তোমার কি মনে হয় এর আগে কোনো গার্লফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম আমি? তোমার বাসায় কেন আসি বলো তো? তুমি আমার খালাতো গার্লফ্রেন্ড, তাই আসি। মোনা কপাল ঘুচিয়ে রেখেছে। প্রিয়ম মুহূর্তেই সিরিয়াস হয়ে বলল, মোনা পাখি, একটা বেস্ট সিদ্ধান্ত খুঁজে পেয়েছি। মোনা চমকে যায়, কিছুটা শঙ্কিতও হয় কি সিদ্ধান্ত এই ভেবে। মোনা তীব্র আগ্রহী গলায় উতলা হয়ে বলল, কি সিদ্ধান্ত? খুব মূল্যবান সিদ্ধান্ত। কোনো বেনিফিট ছাড়া এই সিদ্ধান্ত প্রকাশ করা যাবে না। প্রিয়মের গলায় কিছুটা কৌতুক। এমন মুহূর্তে কৌতুক ভালো লাগছে না মোনার। চিন্তায় মগজ উত্তপ্ত হয়ে গেছে। মোনা অধৈর্য হয়ে বলল, মজা করার সময় না এটা, বলুন তাড়াতাড়ি। প্রিয়ম কয়েক পা এগিয়ে মোনার কাছে এসে দাঁড়ায়। আচ্ছা মোনা, ধরো আমি কোনো সিদ্ধান্ত নিতে পারিনি, সম্পর্কটা এই পর্যন্ত সমাপ্ত, আর আমি বিভাকে বিয়ে করে নিলাম। প্রতিনিয়ত তুমি বিভার সাথে দেখবে, আমায় কষ্ট হবে না? মনে পড়বে না আমাদের স্মৃতিগুলো? যন্ত্রণার উত্তল এক ঢেউ মোনার হৃদয়ে বয়ে যাচ্ছে। যদি এমন হয় তবে ভাগ্যকে মেনে নিতে হবে। মোনা উত্তর না দিয়ে প্রিয়মের দিকে এক নজর তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। মোনার মনের শোকাকুল ভাব বেদনা হয়ে গলায় ছলছল করছে। নিজেকে সংবরণ করে উত্তর দেয়, আমি যখন খুব ছোট, আমাদের বাসার পাশে বড় মেলা হতো। আমার বয়সী ছেলে মেয়েরা হুমড়ি খেয়ে পড়তো কেনাকাটার জন্য। আমারও কিনতে ইচ্ছে করতো, কিন্তু কখনো মুখ ফুটে বলিনি। জীবনে কোনো ঈদ কিংবা উৎসবে ড্রেস চাইনি। এরকম অনেক কথা আছে যা বললে আপনি বুঝতে পারবেন। আই ক্যান কন্ট্রোল মাই সেলফ। ছোটবেলা থেকে এই অভ্যাসটা আমার রপ্ত করা আছে। হ্যাঁ, কষ্ট হবে আমার, কিন্তু জীবনে হোঁচট খেয়ে উঠে দাঁড়িয়েছি অনেকবার। অভ্যাস তো আমি। প্রিয়ম কিছুক্ষণ মোনার মুখের দিকে তাকিয়ে রইল। কয়েক মুহূর্ত পর বলল, এত সিরিয়াসভাবে কথা বলো কেন? এত সিরিয়াস হও কেন সব কিছু নিয়ে? মোনা নিঃশব্দে দাঁড়িয়ে আছে। প্রিয়ম কোনো ভনিতা ছাড়াই বলল, মোনা, আমরা বিয়ে করব। মোনা হতবিহ্বল হয়ে তাকালো, চমকালো খুব, গাঢ় গলায় বলল, সম্ভব না। কেন সম্ভব না? শোনো, আমি তো চাকরিতে জয়েন করেছি, বেশি দিন হয়নি। আমার বাপের অনেক টাকা পয়সা, কিন্তু আমার নিজের প্রতিষ্ঠিত হতে বছর খানেক সময় লাগবে। তারপর আমি তোমাকে, নিশানকে, আম্মুকে, এরিককে নিয়ে বাবার থেকে আলাদা হয়ে যাব। তোমাকে আমার বউ হিসেবে মানতে আম্মুর অসুবিধা নেই, বরঞ্চ আম্মু আরও বেশি খুশি হবে। আমি বাসায় বলবো যে আমি 1 বছর পর বিভাকে বিয়ে করব। তাহলে বাসার সব সমস্যার সমাধান, আর আমরাও ভালো থাকবো। প্রিয়মের কথা শুনে মোনা নির্বাক হয়ে রইল। ভাবা সহজ, কিন্তু ব্যাপারটা কি এত সহজ? এমনটা হলে ভালো হয়, খুব ভালো হয়। মোনাকে নিরুত্তর দেখে প্রিয়ম আবার বলে, তোমার তো সব সমস্যা তোমার খালা, তাই না? তোমার খালার কোনো সমস্যা হবে না। এমনটা হলে ভালো থাকবে সে। কিছু বলছো না কেন? চিন্তাগ্রস্ত চিত্তে বলল, কোনো কিছু ভাবা তো খুব সহজ, করা কি এতটাই সহজ? এখনো ভরসা করতে পারোনি আমার উপর। ভাবনার মতোই হবে সব। আর কি দোটানা তোমার শুনি? মুখাবয়ব দেখে মনে হচ্ছে কঠিন এক চিন্তায় বিমগ্ন হয়ে গেছে। কপালে ভাঁজ পড়েছে কয়েকটা।
প্রিয়ম পুনরায় বলল, কি হলো তোমার? এত চিন্তা কিসের? মোনা, আমি তোমার দায়িত্ব নিতে চাই, বিয়ে করতে চাই। মোনা যেন ভাবনার অতলে তলিয়ে গেল। ক্ষুদ্র একটা মস্তিষ্কে কত বড় বড় সিদ্ধান্ত নিয়ে হয়। মোনা চাই প্রিয়মকে, তবুও এত দ্বিধান্বিত কেন হচ্ছে বুঝতে পারছে না মোনা। অনমনা গলায় বলল, আপনার অফিসের সময় হয়ে গেছে। তুমি আমার কথা এড়িয়ে যাচ্ছ কেন? ভরসা নেই আমার উপর? বলো কবে বিয়ে করবে? আজ, কাল, পরশু?